আজ 10 লাখ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম। আসলে বিয়েটা নিজের ইচ্ছে মতো করিনি, মায়ের জন্য করতে হয়েছে। আমি খুব গরিব ঘরের মেধাবী একজন ছেলে। মা হাসপাতালে ভর্তি, মায়ের অপারেশনের জন্য 10 লাখ টাকার দরকার ছিল। অফিসের বসের কাছে টাকা চাইতে গেলে উনি আমাকে এই শর্ত দেন। উনি আমাকে বলে উনি আমাকে টাকা দিতে পারে, কিন্তু আমাকে বিনিময়ে তার মেয়েকে বিয়ে করতে হবে। আমি শুনেই রাজি হয়ে গিয়েছি। অফিসের বসের মেয়েকে বিয়ে করব, এতে না বলার কি আছে? কিন্তু বস বলল ওনার মেয়েটা নাকি ধর্ষিতা। ধর্ষিতা কথাটা শোনা মাত্রই আমি না বলে দিলাম। বললাম, একটা ধর্ষিতা মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব? বস আমার হাতে ধরে রিকোয়েস্ট করলো, বলল, দয়া করে তুমি আমার মেয়েটাকে বিয়ে করো, নয়তো ও যে কোনো সময় আত্মহত্যা করে বসবে। ঠিক সেই সময় হাসপাতাল থেকে ফোন আসলো, আর তারা জানালো তাড়াতাড়ি 10 লাখ টাকা জমা করে দিতে। অপারেশন করতে হবে, নয়তো মাকে বাঁচানো যাবে না। আমি আর কিছুই ভাবতে পারছি না, আমি আর কিছু ভাবতেও চাই না। আমি বসের সব শর্ত মেনে নিলাম, আর বসের মেয়েটাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। বস খুব বড় লোক, তাই বিয়েটা খুব ধুমধামেই দিল। আজ আমার বাসর রাত। আমি বাইরে দাঁড়িয়েছিলাম। বসের মেয়ে মানে আমার বউ রুমে আগে থেকে বসেছিল। আমি প্রায় 1 ঘন্টা দেরি করে বাসর ঘরে ঢুকলাম। রুমে ঢুকেই দেখলাম মেয়েটা জানালার কাছে গিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো মেয়েটার মনটা খুবই খারাপ। আমি মেয়েটার পেছনে গিয়ে একটু শব্দ করলাম। মেয়েটা পেছন ঘিরে আমার দিকে তাকালো আর আমাকে জিজ্ঞেস করলো, কেন বিয়ে করলেন আমাকে? আপনি কি জানেন না আমি একজন ধর্ষিতা মেয়ে? আমি বললাম, জানি। মেয়েটা অবাক হলো আর বলল, সবাই তো আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আপনি এই বিয়েটা কেন করলেন? আমি কিছু বলছি না, শুধু চুপ করে আছি। মেয়েটি দেখতে কিন্তু বেশ। আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা দেখতে বেশি ভালো হবে না, কিন্তু যখন ওকে দেখলাম তখন আমার ধারণাটা ভেঙে গেল। ওর নামটা জানতে খুব ইচ্ছে হচ্ছে। বললাম, আপনার নামটা কি জানতে পারি? মেয়েটা বলল, ওর নাম নীলা। মনে মনে বললাম, নামটা কিন্তু বেশ। বললাম, নীলা যান, আপনি শুয়ে পড়ুন। কেন এই বিয়েটা করলাম তা অন্যদিন বলবো। নীলা বেডে আর আমি সোফায় শুয়ে পড়লাম। খুব সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম আর ফ্রেশ হয়ে নিলাম। বাথরুম থেকে যেই ঘরে ঢুকেছি ঠিক তখনই নীলার মায়াবী মুখটা নজরে এলো। নীলা তখন ঘুমিয়েছিল। কি সুন্দর লাগছে নীলাকে, চুলগুলো এলোমেলো ছিল। আমি একধারে নীলার দিকে তাকিয়েছিলাম। নীলার মুখটা কি মায়াবী লাগছিল, দেখে মনে হচ্ছিল এক টুকরো চাঁদ যেন হাসছে। আমি নীলার দিক থেকে চোখ ফেরাতে পারছিলাম না। হঠাৎ করে নীলা চোখ খুলে ফেলে, আর ও দেখে ফেলল যে আমি ওর দিকে তাকিয়ে আছি। আমি একটু লজ্জা পেলাম আর মনে মনে বলছি, আল্লাহই জানে নীলা কি ভাবলো আমায়। আমি রুমের বাইরে চলে আসলাম। নীলা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আমার বস মানে নীলার বাবা আমাকে আর নীলাকে খাবার জন্য খাবার টেবিলে রাখছে। আমরা দুজনে খাবার টেবিলে চলে গেলাম। নীলার বাবা আমাকে বলল, আজ থেকে তোমাকে আর চাকরি করতে হবে না। আমি বললাম, কিন্তু কেন? নীলার বাবা বলল, তোমাকে এই ছোট চাকরিটা করতে হবে না, অফিস আমি সামলে নেব। তুমি আমার মেয়েটাকে সময় দাও, ওকে নিয়ে কোথাও ঘুরতে যাও। আমি নীলার বাবাকে জিজ্ঞেস করলাম, আমার মা কেমন আছে? উনি বলল, তোমার মায়ের অপারেশন হয়ে গেছে, উনি এখন খুবই সুস্থ আছে। আমি কথাটা শুনে খুবই খুশি হলাম। আমি নীলার বাবাকে বললাম, আমি হাসপাতালে যাব আমার মাকে দেখতে। উনি বললেন, দেখে এসো গিয়ে। আমি খাবার শেষ করে রুমে চলে আসলাম আর রেডি হচ্ছিলাম হাসপাতালে যাব বলে। পেছন থেকে নীলা বলে উঠল, একটা রিকোয়েস্ট করব, রাখবেন? পিছনে ফিরে দেখি নীলা। আমি বললাম, বলুন। অবশ্যই রাখবো। নীলা বলল, আমি আপনার সাথে হাসপাতালে আপনার মাকে দেখতে যাব। আমি বললাম, পারবেন তো যেতে? সে বলল, যেতে পারবে। নীলার বাবা আমাকে একটা গাড়ি দিয়েছে।
গাড়িটা বের করলাম আর নীলাকে সাথে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। মাঝ রাস্তায় খেয়াল করলাম নীলা গাড়িতে ঘুমিয়ে পড়েছে, ওর মাথাটা আমার কাঁধে রেখেছে। আমি ওকে ডাকলাম না। হাসপাতালে প্রায় পৌঁছে গেছি। আমি আস্তে করে নীলার কানের কাছে গিয়ে বললাম, এই যে শুনছেন, হাসপাতালে এসে গেছি। নীলা চোখ খুলে ওর মাথাটা আমার কাঁধে দেখে একটু লজ্জা পেল। আমি বললাম, চলুন। আমরা মায়ের সাথে দেখা করলাম। নীলাকে দেখিয়ে বললাম, মা, আমি বিয়ে করেছি। নীলা গিয়ে মায়ের পা ধরে সালাম করলো। মা খুব খুশি হয়েছে আমার বিয়ের কথা শুনে। মা বলল, কি সুন্দর আমার বৌমা। নীলা মায়ের সাথে অনেক কথা বলল। মা আর নীলাকে দেখে আমার মনে হচ্ছে ওরা দুজন একে অপরের খুব পরিচিত। আমি মাকে বললাম, মা, কাল তোমাকে এখান থেকে নিয়ে যাব। মা আমাকে বলল, এখন অনেক রাত হয়ে গেছে, তোরা বাড়ি ফিরে যা। আমরা দুজন মায়ের থেকে বিদায় নিলাম আর বাড়ির দিকে রওনা দিলাম। মাঝ রাস্তায় এসে গাড়ি থামালাম। নীলা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এখানে গাড়ি থামালেন যে? আমি বললাম, গাড়ি থেকে নামুন। নীলা গাড়ি থেকে নামলো। আমি বললাম, চলুন, ফুচকা খাবো। নীলা প্রথমে না বললেও আমার জোরাজুরিতে খেতে রাজি হলো। আমরা দুজনে ফুচকা খাচ্ছি। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, আপনার জীবনে এত বড় ক্ষতি কিভাবে হলো? নীলা কিছুই বলছে না, শুধু চোখের জল ফেলছে। আপনার এত বড় সর্বনাশ হলো কিভাবে? নীলা কোনো কথা বলছে না, শুধু মাথাটা নিচু করে অঝোর ধারায় কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো, কাঁদছেন যে? নীলার কান্নার আওয়াজটা আরো বেশি হতে থাকলো। আমি বুঝতে পারছি না নীলা এভাবে কাঁদছে কেন। আমি নীলাকে বললাম, থাক, কিছু বলতে হবে না, চলুন আমরা বাসায় ফিরে যাই। নীলাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম, কিন্তু নীলার কান্না তখনও কমেনি। ও পুরো রাস্তা কান্না করতে করতে এসেছে। আমি নিজেই নিজেকে মনে প্রশ্ন করছি, কেন যে ওই কথাটা জানতে গেলাম, মেয়েটার মনটাই খারাপ করে দিলাম। নীলার কান্না দেখে আমার খুব খারাপ লাগছিল। আমরা বাড়িতে এসে গেলাম। নীলা বাড়ি এসে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। আমি রুমে বসে থাকলাম আর মনে মনে ভাবছিলাম, নীলা কথাটা বলতে গিয়ে এত কাঁদছে কেন? বিষয়টা আমার মাথায় ঢুকছে না। নীলা বাথরুম থেকে বেরিয়ে এলো আর আমি নীলাকে বললাম, আমি দুঃখিত। নীলা জিজ্ঞেস করলো, কিসের জন্য? আমি বললাম, আপনার মনটা খারাপ করে দেওয়ার জন্য। আর আপনাকে ওই কথাটা আমার জিজ্ঞেস করা উচিত হয়নি। নীলা বলল, আরে না, ঠিক আছে, আমার মন এমনিতেই সবসময় খারাপ থাকে, আপনার কোনো দোষ নেই। আর এখন আপনি আমার স্বামী, ওইসব কথা জানার অধিকার আপনার আছে। কিন্তু আজ বলবো না, বলবো অন্য কোনো দিন। বলবো আমার এই এত বড় সর্বনাশের কথা। আমি নীলাকে বললাম, যান, আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। নীলাও আমাকে বলল, আপনিও শুয়ে পড়ুন, আপনাকে তো আবার সকালে হাসপাতালে যেতে হবে। খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর উঠে দেখি নীলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। কি বলবো, খোলা চুলে নীলাকে কি সুন্দর লাগছিল। ইচ্ছে হচ্ছিল ওকে পেছন থেকে জড়িয়ে ধরি, কিন্তু না, ওকে জড়িয়ে ধরলে ও অন্য কিছু ভাবতে পারে। এই কথা ভেবে রুম থেকে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে শুনতে পেলাম নীলা আমায় ডাকছে, বলছে, এই যে শুনছেন, এই যে একটু বাইরে আসবেন। আমি বললাম, কি হয়েছে? নীলা বলল, আপনার মাকে আপনার সাথে আনতে আমি যাব, ভাবছি শাড়ি পরে যাব। আমি বললাম, পরুন, সমস্যা কি? নীলা বলল, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। আমি বললাম, আমি কি করতে পারি বলুন? সে বলল, আপনি আমাকে শাড়িটা পরিয়ে দিন না। আমি? নীলা বলল, হ্যাঁ আপনি। আমি বললাম, ঠিক আছে, দাঁড়ান, আমি ফ্রেশ হয়ে এসে পরিয়ে দিচ্ছি। কিন্তু সে বলল, আপনি চোখ বন্ধ করে শাড়িটা পরিয়ে দেন। আমি বললাম, কিন্তু কেন? সে বলল, নয়তো আপনি তো সব। আমি বললাম, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। আমি চোখ দুটো বন্ধ করে নীলাকে শাড়িটা পরিয়ে দিলাম। সে খুব খুশি হলো। আমি বললাম, চলুন এবার যাওয়া যাক। নীলাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। মাকে নিয়ে নীলাদের বাড়ি চলে আসলাম।
মা নীলাদের বাড়ি এসে বলল তিনি গ্রামে ফিরে যেতে চান। আমি নীলার বাবার সাথে কথা বললাম আমার মা এখানে থাকবে না, উনি গ্রামে ফিরে যেতে চাইছেন। কাল আমি মাকে নিয়ে গ্রামে যাব। নীলার বাবা না বললেন না, উনি শুধু বললেন আমি সাথে যেন নীলাকে নিয়ে যাই। পরের দিন আমি, মা আর নীলা গ্রামে আসলাম। আমি নীলাকে আমার পুরো গ্রাম ঘুরিয়ে দেখালাম। রাতের বেলা উঠোনে চাঁদের আলোতে বসেছিলাম। নীলাও আমার পাশে এসে বসল আর আমাকে বলল, সেদিন আপনি জানতে চেয়েছিলেন না আমার এত বড় সর্বনাশ কিভাবে হয়েছিল? তাহলে শুনুন আমার সর্বনাশের কথা। আমি খুবই সাধারণ একটা মেয়ে ছিলাম, যদিও আমার বাবার অনেক টাকা ছিল, তবুও আমি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতাম। একটা ছেলেকে নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম, নিজের চাইতেও বেশি বিশ্বাস করেছিলাম। দিনটা ছিল সোমবার। ও আমাকে বলেছিল ঘুরতে যাবে আমাকে নিয়ে, তাই আমি আর ৭-৫ না ভেবে ওর সাথে ঘুরতে চলে গিয়েছিলাম। ও আমাকে ঘোরার নাম করে গাড়িতে করে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। সেখানে ওর বন্ধুরা আগে থেকেই দাঁড়িয়েছিল। তারপর ওরা সবাই মিলে এই পর্যন্ত বলে থেমে গেল। আমি বললাম, আর বলতে হবে না, বুঝে গেছি। নীলা কথাগুলো শেষ করে খুবই কাঁদছিল। নীলার দু চোখ দিয়ে যেন বৃষ্টির মতো পানি পড়ছে। আমি নীলাকে বললাম, প্লিজ কাঁদবেন না, আপনি কাঁদলে আমার খুব খারাপ লাগে। নীলা কান্না যেন কোনোভাবেই থামছে না তার। আমি নীলাকে বললাম, আপনার সাথে যা হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই। আপনি কাউকে বিশ্বাস করেছিলেন, সে আপনার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি। ওরা হলো মানুষ রূপে জানোয়ার, যারা মেয়ে দেখলেই হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। আমি আরো জিজ্ঞেস করলাম, পুলিশের কাছে যাননি? সে বলল, না যায়নি। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন? সে বলল, গিয়ে কি হতো? এতে আমার কলঙ্কের বোঝাটা আরো বেড়ে যেত। আমি বললাম, কাজটা আপনি একদম ঠিক করেননি। এভাবে ওদের ছেড়ে দিলে ওরা আপনার মতো আরো অনেক নীলার জীবন নষ্ট করে দেবে। সে আর কিচ্ছু বলল না, মাথাটা নিচু করে রইল। ঠিক সেই সময় মা আমাদের ডাকছেন। মা বলছেন, জুনায়েদ, জুনায়েদ, বৌমাকে নিয়ে খেতে আয়, রান্না হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ মা, আমরা আসছি। নীলাকে নিয়ে খাবার ঘরে চলে আসলাম। আজ মা অনেক কিছু রেঁধেছে। নীলা এত ভালো ভালো রান্না দেখে খুবই অবাক হয়ে গেল আর মাকে বলল, মা, আপনি আমাকে এগুলো রান্না করতে শিখিয়ে দেবেন? মা বলল, কেন শেখাবো না মা, তুমি আমার ছেলের বউ, আমার মেয়ের মতো। নীলা হাতে মেহেন্দি পড়েছিল, তাই খেতে পারছিল না। আমার মা নীলাকে খাইয়ে দিল। খেয়াল করলাম নীলার চোখের কোণে জল এসে এক ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ল। মা জিজ্ঞেস করলো, কাঁদছো কেন মা? নীলা বলল, কেউ কখনো এভাবে খাইয়ে দেয়নি মা, আমার তো মা নেই, তাই। মায়ের আদর কি আমি জানি না, সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছি। বাবাই আমার সব, উনি আমাকে ছোট থেকে মানুষ করেছে। মা নীলাকে তার বুকে জড়িয়ে নিল আর বলল, কে বলেছে তোমার মা নেই? আজ থেকে আমি তোমার মা, আজ থেকে তুমি আমাকে তোমার মা ভাববে। নীলা মাকে জড়িয়ে ধরে খুব কাঁদল। মা আর নীলার এমন ভালোবাসার সম্পর্ক দেখে আমার খুবই ভালো লাগলো। আর মনে মনে ভাবছি, মেয়েটার মনটা তো অন্তত ভালো হয়ে গেল। যাক, ওর দুঃখটা একটু হলেও কমেছে তো। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। মা বলল, তোরা দুজনে পাশের রুমে গিয়ে শুয়ে পড়, আমি বিছানা করে দিয়ে এসেছি। আমি নীলাকে নিয়ে ওই রুমে চলে গেলাম। আমি মাটিতে একটা বিছানা করলাম আর বললাম, আপনি ওপরে শুয়ে পড়ুন, আমি নিচে শুয়ে পড়ব। নীলা ওপরে শুয়ে পড়লো আর আমি নিচে। নীলা আমাকে বলল, আপনাকে একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বলুন। নীলা বলল, আপনি খুবই ভাগ্যবান, কারণ আপনার মা আছে। আমি বললাম, হ্যাঁ, আমি আমার মাকে অনেক ভালোবাসি। সে বলল, আপনি আমাকে বললেন না তো, আপনি আমাকে কেন বিয়ে করেছেন? আমি বললাম, আপনি জানতে চান আমি আপনাকে কেন বিয়ে করেছি? সে বলল, হ্যাঁ, আমি জানতে চাই। আমি বললাম, তাহলে শুনুন, আমি আপনাকে টাকার জন্য বিয়ে করেছি। নীলা আমার কথাটা শুনে বলল, ছি, আপনি টাকার জন্য আমাকে বিয়ে করেছেন? তার মানে আপনি আমাকে দয়া করেছেন? তার মানে আপনি আমাকে দয়া দেখিয়েছেন?
আমি বললাম, আপনি আমাকে ভুল বুঝবেন না। আসলে আমার মায়ের অপারেশনের জন্য অনেক টাকার দরকার ছিল। সেই টাকাগুলো আপনার বাবা আমাকে দিয়েছেন, বিনিময়ে আপনাকে আমার বিয়ে করতে হয়েছে। বলতে পারেন টাকার জন্যই আমি আপনাকে বিয়ে করেছি। আমি কথাগুলো শেষ করে ভাবলাম এগুলো শুনে নীলা হয়তো আমাকে আরো বেশি ভুল বুঝবে, কিন্তু নীলা কোনো কথা বলছে না। আমি নীলাকে ডাকলাম, জিজ্ঞেস করলাম, কথা বলছেন না কেন? রাগ করলেন নাকি? নীলা বলল, আর কোনো অভিযোগ নেই, কারণ আপনি আপনার মাকে বাঁচিয়েছেন তাই। আমি মনে মনে খুব খুশি হলাম আর বললাম, আপনি ঘুমিয়ে পড়ুন। একটু পর মাথাটা তুলে দেখলাম নীলা একটা ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। কি বলবো আপনাদের, কি যে মায়াবী দেখাচ্ছিল ওর মুখখানা। দেখলাম কাঁথা ছাড়া শুয়ে আছে নীলা। আমি একটা কাঁথা নিয়ে নীলার শরীরে জড়িয়ে দিলাম। প্রায় 30 মিনিটের মতো করে নীলার পাশে দাঁড়িয়ে ওকে দেখছিলাম। ওকে দেখে আমার মনে স্বাদ মিটছিল না। একটু পর আমিও শুয়ে পড়লাম। খুব ভোরে আমি ঘুম থেকে উঠে পড়লাম। উঠে বাথরুমে গেলাম গোসল করতে, কিন্তু ভুল করে বাথরুমের দরজা লক করতে ভুলে গেছি। আমি গোসল করছিলাম আর হুট করে নীলা ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকে পড়ল। ভাগ্যিস শর্ট প্যান্টটা পরে গোসল করছিলাম, নয়তো কি যে হতো বলুন তো। নীলা বাথরুমে ঢুকেই চোখ দুটো বন্ধ করে নিল আর বলল, সরি, আমি বুঝতে পারিনি ভেতরে আপনি ছিলেন। আমি দুঃখিত। আমি লজ্জায় শেষ। আমি কি বলবো বুঝতে পারছি না। নীলা বাথরুম থেকে বাইরে চলে আসলো। আমি গোসল শেষ করে বাইরে এলাম, কিন্তু আমি এতটাই লজ্জা পেয়েছি যে নীলার মুখের দিকে তাকাতেই পারছিলাম না। নীলা মাথা নিচু করে মিটিমিটি করে হাসছে। আমি নীলাকে বললাম, কি করছিলেন বলুন তো? বাথরুমে একটু নক করে ঢুকবেন না? নীলা আমাকে বলল, সব দোষ তো আপনার, আপনি বাথরুমের দরজা লক করবেন না। আমি কি করে বুঝবো যে ভেতরে আপনি আছেন? আমি বললাম, হ্যাঁ তাও তো ঠিক বলেছেন, সরি, আসলে ভুলে দরজা লক করতে ভুলে গেছিলাম। নীলা একটু হেসে বলল, আরে ঠিক আছে, আমি কিছু মনে করিনি। মা আমাকে আর নীলাকে ডাকছে। মা বলছে, খেতে আয় তোরা। আমি নীলাকে বললাম, চলুন, মা খেতে ডাকছে। খাবার টেবিলে নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু আমার খুবই লজ্জা লাগছিল ওই বাথরুমের ঘটনাটার পর থেকে। তাই আমি নিজের দিকে তাকিয়ে খাচ্ছিলাম। হঠাৎ মা বলল, তোরা তো শহরে থাকবি, নীলা তো নিজের হাতে খেতে পারে না, তুই ওকে খাইয়ে দিবি। আমি বললাম, কি বলছো এসব মা? মা বলল, মা আরো বলল, তুই ওকে খাইয়ে দিতে পারবি তো? আমি কোনো কথা বলছি না। মা বলল, আচ্ছা আমার সামনে তুই ওকে একবার খাইয়ে দে তো। আমি বলছি, এখনই কেন মা? মা রেগে বলল, যা বলছি তাই কর। আমি আমার মায়ের কথার অবাধ্য হইনি কখনো, কিন্তু আমার খুব লজ্জা লাগছিল। আমি চোখ বন্ধ করে নীলার মুখে খাবার তুলে দিলাম। নীলা শুধু একটু একটু হাসলো। মা বলল, এই তো এবার ঠিক আছে, ঠিক এইভাবেই ওকে প্রতিদিন তুই খাইয়ে দিবি। কিন্তু মাকে এখনো পর্যন্ত বলা হয়নি যে নীলা একটা ধর্ষিতা মেয়ে। আমি জানি না মা একথা শোনার পর নীলাকে বউ হিসেবে মেনে নেবে কিনা, কিন্তু এই কয়েকদিনে নীলার প্রতি আমার একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়েছে। আর ও যে একটা ধর্ষিতা মেয়ে, এই কথা ভাবতেই ওর জন্য আমার মনটা মায়ায় ভরে যায়। আমি জানি না আমার কেন এমন অনুভূতি হচ্ছে, কেন ওর জন্য আমার এত মায়া হয়। ও কাঁদলে আমার এত খারাপ লাগে কেন? তাহলে এই কয়েকদিনে আমি কি নীলাকে ভালোবেসে ফেলেছি? একেই কি ভালোবাসা বলে বুঝি? হ্যাঁ, সত্যি আমি নীলাকে ভালোবেসে ফেলেছি। এইসব ভাবতে ভাবতেই আমি মনে মনে হাসছিলাম। তখন নীলা রুমে এসে গেল আর আমাকে বলল, কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে যে আপনাকে? আমি একটু লজ্জা পেলাম, বললাম, না মানে তেমন কিছু না। আমি মনে মনে ভাবতে থাকলাম, ভালোবাসা কাকে বলে? নীলার প্রতি আমার যেটা কাজ করছে ওটাকে কি ভালোবাসা বলে বুঝি? খাওয়া দাওয়া শেষ করে আমি নিচে আর নীলা ওপরে শুয়েছিলাম। আমি নীলাকে বললাম, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে? সে বলল, করুন। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না তো? সে বলল, কিছু মনে করব না, বলুন। আমি বললাম, আচ্ছা ভালোবাসা কাকে বলে আপনি কি জানেন? নীলা আমার প্রশ্নটা শুনে একটু অবাক হলো আর বলল, হঠাৎ এই প্রশ্ন যে, কাউকে ভালো টালো বেসে ফেললেন নাকি? আমি বললাম,
আরে না, এমনি জানতে ইচ্ছে হলো তাই বললাম। বলুন না, ভালোবাসা কাকে বলে? নীলা বলল, যখন আপনি মন থেকে কাউকে চাইবেন, যাকে ছাড়া আপনার দুনিয়া আধার, যাকে না দেখলে আপনার কিছুই ভালো লাগবে না, যার কষ্টে আপনার কষ্ট, তাকেই বলে ভালোবাসা। তবে অনেক সময় ভালোবাসাগুলো একতরফাও হয়। একতরফা ভালোবাসাগুলো খুবই কষ্টের হয়। আমার ভালোবাসাটা ছিল একতরফা। যাকে বিশ্বাস করেছিলাম, সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সর্বনাশ করে আমার জীবন থেকে চলে গেছে। এই কথাগুলো নীলা বলেই মাথাটা নিচু করে বসে রইল। মনে মনে আমি ভাবলাম, মেয়েটার মনটা আবার খারাপ হয়ে গেল। আমি নীলাকে বললাম, মন খারাপ করবেন না প্লিজ। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, আপনার আর আমার মধ্যে সম্পর্ক কি? নীলা আমার দিকে তাকিয়ে অবাক সুরে বলল, আমরা তো স্বামী স্ত্রী। আমি বললাম, এছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক আছে কি? নীলা বলল, আছে তো। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, আমরা দুজন দুজনের খুব ভালো বন্ধু। বন্ধু? নীলা বলল, কেন, কি ভেবেছিলেন আপনি? আমি বললাম, কিছু না। দেখলাম সে মুচকি মুচকি হাসছে। আমি আর কিছু বললাম না, শুয়ে পড়লাম। খুব ভোরে ঘুম থেকে উঠে পড়লাম। উঠে ফ্রেশ হয়ে নিলাম। নীলাও বলল, ও নাকি গ্রামটা ঘুরে দেখতে চায়, তাই ওকে নিয়ে গ্রাম ঘুরতে বেরোবো ভাবছি। ঠিক সেই সময় মা এসে বলল, তোর ছোট মামা ঘাটে এসে দাঁড়িয়ে আছে, যা ওনাকে আনতে যা। এদিকে নীলাও আবার গ্রাম ঘুরে দেখবে বলছে, আবার ওদিকে ছোট মামা ঘাটে এসে বসে আছে। আমার বিয়ের কথা শুনে ছোট মামা আমাদের বাড়িতে এসেছে। আমি আমার কাকাতো বোন অবনীকে বললাম, যা তুই তোর নীলা ভাবিকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে নিয়ে যা। আমি ছোট মামাকে আনতে যাব, আর কিছু সময়ের মধ্যেই চলে আসব। অবনী বলল, ঠিক আছে ভাইয়া, তুমি নিশ্চিন্তে যাও, আমি ভাবিকে নিয়ে ঘুরতে বেরোবো। পুরো গ্রামটা ভাবিকে ঘুরিয়ে দেখাবো আমি ছোট মামাকে আনতে ঘাটে চলে আসলাম। বাড়ি ফিরতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। ছোট মামাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই দেখলাম অবনী বাইরে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি রে, ঘুরতে যাসনি তোর ভাবিকে নিয়ে? অবনী বলল, গিয়েছিলাম। রাস্তায় কিছু ছেলে আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল আর বাজে বাজে ভাষায় আমাদের সাথে কথা বলেছে। আমি জিজ্ঞেস করলাম, নীলা কোথায়? অবনী বলল, ভাবি মন খারাপ করে ঘরে বসে আছে। আরও জিজ্ঞেস করলাম, ছেলেগুলো কোথায় আছে? অবনী বলল, বড় রাস্তার ধারে বসে আছে সবাই। আমার খুব রাগ হলো। আমি ঘরে গিয়ে নীলার হাতটা ধরে বললাম, চলুন আমার সাথে। নীলাকে নিয়ে বড় রাস্তার ধারে চলে আসলাম। দেখলাম কয়েকজন ছেলে বসে আছে। ওরা আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। ওদের দলনেতা আমাকে সালাম দিল আর বলল, ভাইয়া আপনি এখানে? আমি নীলাকে দেখিয়ে বললাম, এটা আমার স্ত্রী। এই কথা বলা মাত্রই ওরা নীলার পায়ে পড়ে গেল আর বলল, ভাবি আমাদের ক্ষমা করে দিন। আসলে আমাদের এলাকায় আমার বাবা একজন ক্ষমতাবান লোক ছিল। যদিও কালক্রমে বাবা হারিয়ে গেছে, কিন্তু বাবার আদর্শে সবাই আমাকে ভয় পায়। নীলা আমাকে বলল, ওদের ক্ষমা করে দিন। আমি ওদের বললাম, নেক্সট টাইম যদি ওর দিকে কেউ চোখ তুলে তাকাস, তার চোখ আমি উবড়ে নেব। নীলা শুধু বারবার আমার দিকে তাকাচ্ছিল। নীলাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। নীলা আমাকে বলল, একটা কথা জিজ্ঞেস করব? আমি বললাম, বলুন। নীলা বলল, ওরা আমাকে ডিস্টার্ব করায় আপনারা তো রাগ হলো কেন? আমি চুপ করে আছি। ভাবলাম, আমি যে নীলাকে ভালোবেসে ফেলেছি এই সত্যি কথাটা বলে দিই। নীলা আমাকে জিজ্ঞেস করলো, ওকে ডিস্টার্ব করায় আমার তো রাগ হলো কেন? আমি ভাবলাম, বলেই দিই সেই কথাটা, যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার খুব ভয় হলো, তাই সত্যি কথাটা বলতে পারলাম না। বললাম, আপনি আমার স্ত্রী, আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব, কারণ আপনার কিছু হলে আমি। নীলা বলল, আপনি মানে? থেমে গেলেন কেন? আমি বললাম, আপনার কিছু হলে আপনার বাবাকে আমি কি জবাব দিব? সে বলল, ও আচ্ছা, তাই বলুন, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আমি বললাম, কি ভেবেছিলেন আপনি? সে বলল, না কিছু না, আজ বাড়িতে মা একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে, সবাই এখানে এসেছে। আমি নীলাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। নীলা আজ খুব খুশি হলো সবার সাথে পরিচয় করে। সারাদিন খুব কাজ করতে হয়েছে।
নীলা আর আমি রুমে চলে আসি। রুমে এসে ইয়ারফোনটা কানে ঢুকিয়ে নিচে শুয়ে পড়লাম। নীলা উপরে শুয়ে পড়ল। নীলা আমাকে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। নীলা বলল, আপনার পুরো পরিবারটাই খুব ভালো। আমি আপনার পরিবারের একজন সদস্য হতে চাই জুনায়েদ। আপনি কি আমাকে আপনার পরিবারের একজন বানাবেন? নীলা বলল, কি গো, কথা বলছেন না কেন? নীলা মাথাটা নিচু করে দেখতে পেল আমি ঘুমিয়ে পড়েছি। সে বুঝতে পারে আমি নীলার একটা কথাও শুনতে পাইনি। নীলা আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আর মনে মনে বলছিল, এতটা ভালো একটা মানুষ কি করে হয়? তার মানে শুধু আমি নয়, নীলাও আমাকে ভালোবেসে ফেলেছে। যদিও ওর ভালোবাসার কথাটা আমি আজ শুনতে পেলাম না, কিন্তু একদিন না একদিন আমি আমার ভালোবাসার কথাটা ওকে জানিয়েই দেব। সকালে ঘুম ভেঙে দেখলাম নীলা রুমে নেই। আমি উঠে বাইরে এলাম। এসে দেখি সে উঠোনে বসে আছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর নীলা আমার কাছে এসে বলল, ওর নাকি বাবার জন্য খুব খারাপ লাগছে, ও শহরে যাবে বাবাকে দেখতে। আমি মাকে গিয়ে বললাম, নীলা শহরে যাবে ওর বাবাকে দেখতে, তুমি কি বলো? আর মা বলল, এতে না করার কি আছে, তুই বৌমাকে নিয়ে আজই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়। আমি রুমে এসে নীলাকে বললাম, সব গুছিয়ে নিন, আমরা আজই শহরে যাব বাবাকে দেখতে। নীলা এতটাই খুশি হলো যে আনন্দে আমাকে জড়িয়ে ধরল। আমার সমস্ত শরীর কাঁপতে থাকলো, আমার পা থরথর করে কাঁপছিল। আমি বললাম, কি করছেন নীলা? নীলা একটু লজ্জা পেল আর জিভে কামড় দিয়ে বলল, ও সরি, আমি তো আপনাকে এমনি জড়িয়ে ধরেছি। আমি বললাম, বুঝতে পেরেছি। নীলার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। আমি আর নীলা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। নীলা আর আমি আমাদের গাড়ি করেই আসছিলাম। মাঝ রাস্তায় গাড়ি থামালাম আর নীলার জন্য অনেকগুলো আইসক্রিম কিনলাম। সে খুব খুশি হলো। আমি গাড়ির ভেতরে খেয়াল করলাম নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমিও তাকে দেখছিলাম। আমরা শহরে পৌঁছে গেলাম। নীলা ওর বাবাকে দেখে খুব খুশি হলো, ওনাকে জড়িয়ে ধরল আর বলল, কেমন আছো বাবা? ওর বাবা বলল, খুব ভালো আছি মা, তোরা কেমন আছিস? সে বলল, আমরা খুব ভালো আছি বাবা। নীলার বাবা নীলার হাসি ভরা মুখ দেখে খুবই খুশি হলো। উনি আমাকে ডেকে নিয়ে বলল, ধন্যবাদ জুনায়েদ, তুমি আমার মেয়েটার মনটা ভালো রেখেছ। 2-3 দিন পরের কথা। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। রুমে গেলাম আর গিয়ে দেখলাম নীলা জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে নীলা? সে বলল, আজ সেই দিন যেই দিন আমি আমার সম্মান হারিয়েছিলাম। আমি নীলাকে আমার বুকে জড়িয়ে নিলাম আর বললাম, এইসব ভেবে কি লাভ বলেন তো? যা হওয়ার তা হয়ে গেছে, এতে আপনার তো কোনো দোষ নেই। নীলা সেদিন খুব কেঁদেছিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। আমি সেদিন নীলার নিঃশ্বাসের শব্দটা শুনতে পাচ্ছিলাম। নীলার প্রত্যেকটা নিঃশ্বাসের বাতাস আমার বুকে এসে লাগছিল। আমার সেদিন অন্যরকম অনুভূতি হচ্ছিল। নীলাকে বললাম, যান গিয়ে শুয়ে পড়ুন। নীলা গিয়ে শুয়ে পড়ল। আমি বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর মনে মনে ভাবলাম, কাল আমি আমার মনের কথা নীলাকে বলে দেব যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার আর তর সইছিল না, কখন যে সকাল হবে আর কখন নীলাকে আমি আমার মনের কথা জানাবো। খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর মার্কেটে চলে গেলাম। নীলার জন্য একটা নীল শাড়ি কিনলাম। ভেবেছিলাম এই শাড়িটা ওর হাতে দিয়ে আমি আমার মনের কথাগুলো খুলে বলবো। কিন্তু আমি নীলাদের বাড়িতে গিয়ে অবাক হলাম। আমি গিয়ে দেখি একটা ছেলে নীলাদের বাড়িতে এসেছে। ছেলেটা বাইরে দাঁড়িয়ে আর একপাশে নীলা দাঁড়িয়ে কাঁদছে। আমি নীলার দিকে এগিয়ে গেলাম আর নীলাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে নীলা? আর আপনি এভাবে কাঁদছেনই বা কেন? আর এই ছেলেটাই বা কে? কেউ কোনো কথা বলছে না। আমি নীলার বাবার দিকে এগিয়ে গেলাম আর জিজ্ঞেস করলাম, অন্তত আপনি বলুন কি হয়েছে? আর এই ছেলেটা কে? আর নীলা কেনই বা কাঁদছে? নীলার বাবা যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নীলার বাবা বলল, এটা সেই ছেলে যাকে নীলা ভালোবাসতো আর যে নীলার এত বড় সর্বনাশ করেছিল। আমি জিজ্ঞেস করলাম, ও এখানে কেন এসেছে? নীলার বাবা বলল, ও নীলাকে বিয়ে করতে চাচ্ছে। এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। নীলার বাবা বলল, যদি নীলার সাথে ওর বিয়েটা দেওয়া যায় তাহলে অন্তত নীলা নিজেকে অপরাধী ভাববে না।
ও ওর স্বামী ভাবতে পারবে। নীলার বাবার কথাগুলো শুনে আমি আমার চোখের জলকে কোনোভাবেই আটকে রাখতে পারছিলাম না। বারবার হাত দিয়ে চোখের পানি মুছতেছিলাম। আমি আমার হাতের শাড়িটা লুকিয়ে ফেললাম। নীলা আমার দিকে একটু করুণ সুরে তাকাচ্ছিল, কিন্তু আজ আমার বড্ড খারাপ লাগছে। নীলার বাবা বলল, ছেলেটার সাথে নীলার বিয়ে দিতে ওনার কোনো সমস্যা নেই। আমি এখন শুধু নীলার দিকে তাকিয়ে আছি। হয়তো নীলাও ওর বাবার কথায় রাজি হয়ে যাবে। কিন্তু এটা ভেবে খারাপ লাগছে, নীলাকে আমি আমার ভালোবাসার কথা জানাতে পারলাম না। আমি নিজের মাথাটা নিচু করে আছি। নীলার বাবা নীলাকে বলল, তোমার কি মত মা? নীলা ছেলেটার দিকে এগিয়ে গেল। আমি ভাবলাম জড়িয়ে ধরবে হয়তো, তাই পেছন ঘুরে চলে আসতে থাকলাম। কিন্তু পেছন ঘুরতেই প্রচন্ড জোরে চড়ের একটা শব্দ শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি নীলা ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিয়েছে আর বলছে, কুকুরের বাচ্চা, আমার সর্বনাশ করে এখন আমাকে বিয়ে করতে এসেছিস? তুই কি করে ভাবলি আমি তোর মতো একটা জানোয়ারকে বিয়ে করব? নীলা ওর বাবাকে বলল, বাবা পুলিশে ফোন দাও আর ওকে পুলিশে ধরিয়ে দাও। পুলিশ এসে ছেলেটাকে ধরে নিয়ে গেল। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে আছি আর আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নীলা এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল, কি ভেবেছেন আমি ওই লম্পটটাকে বিয়ে করব? আমি তো বিয়ে করে ফেলেছি। নীলা আরও বলল, আমার জন্য যে শাড়িটা এনেছেন ওটা দেবেন না আমাকে? আমি চোখের জল মুছে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আরে আপনি কি করে জানলেন? সে বলল, আমি সবই জানি। আমি আরও জানি আপনি আমাকে এখন কিছু একটা বলবেন। আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কেঁদে কেঁদে বললাম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি নীলা, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। নীলাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল, আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। ঠিক এভাবেই সারা জীবন আমাকে জড়িয়ে ধরে রাখবেন আপনার বুকে। এইভাবে আমাদের ভালোবাসার পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটল আর শুরু হলো এক নতুন ভালোবাসার অধ্যায়।